নমস্কার, আমার পলিটিক্স টপিক চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আপনাদের 294 আসনের ভোট হয়ে গেছে জানেন। এক্সিট পোল বলুন, ওপিনিয়ন পোল বলুন এবং জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি। পুরো বিধানসভার পশ্চিমবঙ্গ বিধানসভার ভোটে কি ফলাফল হতে যাচ্ছে। তবে সবার আগে একটা কথা বলে রাখি, আমাদের বহু পরিশ্রমের ফলে যেটা উঠে এসছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি। একটু এদিক ওদিক হতে পারে, কেননা আমরা তো ছোট চ্যানেল, আমাদের গুরুত্ব দেয় মানুষে কম, কিন্তু আমাদেরটাই দেখা যায় যে হেঁটে যায়। আর যারা নাম হয়ে গেছে, অনেক স্বনামধন্য হয়ে গেছে, বহু বড় বড় চ্যানেল, দেখুন তারা হয়তো আমাদের থেকে অনেক বিস্তারিত ভালো বলতে পারে, ভালো বক্তা আছে, বহু কিছু রয়েছে, কোটি কোটি টাকার খেলা রয়েছে, তাদেরকে অনেকে অনেক আর্থিক সাহায্য করছে, তাদের মধ্যে অনেক কেনা বেচার গল্প, অনেক কিছু হয়। যাক, সেটা আমার বলার অধিকার নেই। আপনারা ভারতবর্ষের মানুষ, আপনারা ভালো রকম জানেন আজকের দুনিয়াতে কি কেনা বেচা না হয়, সব কিছুই কেনা, কিন্তু আমাদের মতন মানুষকে তো কেউ পৌঁছেই না। তাই আমাদের মতন মানুষের ছোট চ্যানেলের জনমত সমীক্ষা আপনাদের সামনে তুলে ধরছি এবং মন থেকে, হৃদয় থেকে এবং সৎ সাহসের সহিত বলতে পারি যে না মিললেও ধারে কাছে যাবে, হয়তো একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এরকম হবে না যা আমরা যেটা বলবো তার পুরোটাই উল্টো, এরকম হবে না। এটা 100% মনের জোর থেকে বলছি। যাই হোক, এর আগে প্রথম দফায় 152টি আসনে ভোট হয়ে গেছে, আপনারা জানেন। গতকাল 142টি আসনে দ্বিতীয় দফার ভোট হয়ে গেছে। এই দ্বিতীয় দফার যে জেলাগুলো ছিল আগে বলে নেই, তাতে কি হতে পারে। কলকাতায় যেরকম 11টি আসন রয়েছে, সেখানে তৃণমূল পেতে পারে 9 থেকে 10টি এবং বিজেপি পেতে পারে 1 থেকে 2টি। দক্ষিণ 24 পরগনায় 31টি আসন, সেখানে তৃণমূল আবারও 30টি পেতে চলেছে, আইএসএফ 1টি আসন পেতে চলেছে। উত্তর 24 পরগনায় 33টি আসন, সেখানে আমাদের জনমত সমীক্ষা 27 থেকে 28টি, আগেও বলেছিলাম 27 থেকে 28টি পেতে চলেছে। আর এইবারে বিজেপি ওখানে পেতে চলেছে 5 থেকে 6টি। হাওড়ায় 16টি আসন, বলে রাখি হাওড়ায় কিন্তু 16টি আসনই তৃণমূল ধরে রাখবে। নদিয়ায় 17টি আসন, সেখানে বিজেপি পেতে চলেছে, নদিয়ায় খুব ভালো ফল করতে চলেছে বিজেপি, 10টি আসন এবং 7টিতে তৃণমূল জিতবে। হুগলিতে 18টি আসন, তার মধ্যে 14 থেকে 15টি আসন পেতে চলেছে তৃণমূল কংগ্রেস এবং 3 থেকে 4টি পেতে চলেছে বিজেপি। পূর্ব বর্ধমান 16টি আসন, এখানে 16টিতেই তৃণমূল কংগ্রেস জিততে চলেছে। যাই হোক, এই গেল আপনাদের দ্বিতীয় দফার ভোটের সমীক্ষা শোনালাম। এবার পুরো 294টা আসনে যেটা হতে যাচ্ছে সেই ফলাফলটা আপনাদের একটু বলে রাখি। তবে তার আগে একটা কথা, সেটা লাস্টে বলছি, তার আগে একটা কথা বলে রাখি আপনাদেরকে। ভোট নিয়ে অনেকেই অনেক রকম ধরনের কথা বলছেন, কিন্তু আমার থেকে একটা গল্প শুনুন। আমি নিজে যে বুথে বসবাস করি সেখানকার কথা বলছি। আগে যা ভোট ছিল, এসআইআরের ফলে যা হয়েছে আপনারা জানেন। বহু ভোট কাটা গেছে, প্রায় 2 থেকে 250 ভোট কাটা গেছে। তার মধ্যে ম্যাক্সিমাম ভোটটাই হচ্ছে গিয়ে বৈধ ভোটার। যাক, সব বাদ থাক দিয়ে 1185টা ভোট ছিল। এই 1185টা ভোটের মধ্যে পোল হয়েছে 1160, আর এই 1160টা ভোটের মধ্যে পোলিং হয়েছে আর 25টা ভোট কম পড়েছে। তার মানে প্রায় 98% ভোট পড়েছে। ভাবতে পারেন, অনেক জায়গায় তো 91% শুনে বিরোধীরা লাফাচ্ছে যে বেশি ভোট পড়া মানেই আমাদের দিকেই ভোট পড়ছে এবং সরকার বিরোধী ভোট পড়ছে। না, এই তথ্যটা আমি আমার এই ছোট চ্যানেল থেকে সবাইকে দিতে চাই, সম্পূর্ণ নির্ভুল। এই তথ্যটা আমরা মানুষের সাথে কথা বলে, বুথ ফেরত ভোটারদের সাথে কথা বলে যেটা উঠে এসছে, এসআইআরের বিরুদ্ধে যাচ্ছে এই ভোটটা। যদি বলেন কেন, সবার মধ্যে একটা আতঙ্ক রয়েছে, এসআইআরের পরে এই ভোটে নতুন নাম উঠেছে, অতএব আমাকে ভোট যে কোনো উপায়ে দিতে হবে। আমি সে যেখানেই কাজে থাকি না কেন, যতই টাকা খরচা হোক না কেন, যাই হোক, আমি আসবো এবং আমার ভোটটা আমি দেব। কারণ এর প্রমাণপত্র, তার একটা উদাহরণ দিই। প্রত্যেকে যে বিএলও যে স্লিপটা দিয়েছে, ইলেকশন কমিশনারের ভোটার স্লিপটা যে দিয়েছেন বাড়ি বাড়ি,
সেটা পর্যন্ত জেরক্স করে রেখে দিয়েছেন প্রমাণপত্র হিসাবে। এবার ভাবুন, এটা এসআইআর বিরুদ্ধে ভোট হয়েছে না এমনি ভোট হয়েছে? আপনারাই বলুন, আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে ভেবে বলুন যে ভোটটা কোন দিকে গেছে। কারণ মানুষ, আমি ভোট দিয়েছি, আমার গণতন্ত্র ও গণতান্ত্রিক অধিকার যে প্রয়োগ করেছি তার প্রমাণটাও জেরক্স করে রেখে দিয়েছে অনেকে, অরিজিনালটাও তাদের কাছে রয়েছে, তার সত্ত্বেও আর এক কপি জেরক্স রেখে, এবং অনেকে ভোটার লিস্টের পাতাটাও জেরক্স করে রেখেছে তার যেখানে নাম রয়েছে। ভাবতে পারেন কতটা আক্রোশ মানুষের উপরে। কেন আমার কাকার ছেলের, আমার মার, আমার পিসির, কি আমার পাশে বাড়ির লোক যাকে আমি জন্ম থেকে দেখে এসেছি সে ভোট দিচ্ছে, তার নামটি কেন বাদ দেবে? এটা কিন্তু এসআইআর এর বিরুদ্ধেই মানুষ গেছে, এই ভোটারগুলো কিন্তু তার প্রতিবাদ করেছে ভোটদানের মধ্যে। এইবারে আমি একটা কথা বলি, শুনলে অনেক অবাক হবেন। যখন সেন্ট্রাল বাহিনী এসছে ওই বুথে দাঁড়িয়ে আমি সেন্ট্রাল বাহিনী অনেক দোকানপাট বন্ধ করে দিচ্ছে, সব ফাঁকা করে দিচ্ছে, তো সেন্ট্রাল বাহিনীকে আমি দায়িত্ব নিয়ে আমার বুথে বলেছিলাম যে স্যার এই বুথে একটা মানুষ দেখবেন না কেউ কাউকে ধাক্কা অবধি মারছে লাইনে দাঁড়িয়ে পর্যন্ত, বাইরে গন্ডগোল তো দূরের কথা, 40 বছরের রেকর্ড নেই এই বুথে কোনোদিন কোনো অশান্তি হয়, কোনো ঝামেলা হয়। দেখবেন উভয় এজেন্টরা একসাথে বসে চা খাচ্ছে, এবং উভয় যদি প্রার্থীও একসাথে ঢোকে দেখবেন যে একে অপরকে স্বাগত জানাচ্ছে। এখানে কোনো রকম দ্বিমত নেই, ঝামেলা নেই, ঝুট ঝামেলা নেই, অশান্তি নেই, কোনো রেকর্ড নেই। এবং যদি আপনারা কারোর উপরে টর্চার করবেন না, কাউকে ধমকাবেন না, চমকাবেন না, সবার সাথে হেসে কথা বলুন, দেখুন আপনাদের সাথে এলাকাবাসী কি সুন্দর ব্যবহার করে, কোনো রকম ঝামেলা হবে না। এবং যদি বিন্দু মাত্র কোনো ঝামেলা দেখেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার নাম রবীন সরকার, আমি অমুক এই এলাকায় থাকি, আমার বাড়ি অমুক জায়গায়, আপনি আমাকে সবার প্রথমে অ্যারেস্ট করবেন, এতটা দায়িত্ব নিয়ে বলেছি। হয়তো এইটা সোশ্যাল মিডিয়ায় বলা উচিত না, তার সত্ত্বেও আমি বললাম। তো যাই হোক, ভোট দানের শেষ অবধি আমি ওখানে ছিলাম এবং সবার সাথে কথা বলেছি, প্রত্যেকটি ভোটারের সাথে। আমি দেখলাম, বললে অনেকে হয়তো বলবে যে বেকার কথা বলছো, বেকার নয়, 60% উপরের মানুষ কিন্তু একটাই কথা, দিদির পক্ষে ভোট দিয়েছে। এই যে 1160টা ভোট পড়েছে তার মধ্যে, এবং ভোটের পরেও, রেজাল্টের পরেও তথ্য তুলে ধরে আমি আপনাদের সামনে ভিডিও করব, কথা দিলাম। আমি পালিয়ে যাব না 4 তারিখের পরে, গ্যারান্টি সহকারে বললাম, তথ্য তুলে ধরবো। 60% ভোট মমতা ব্যানার্জির পক্ষে পড়েছে। এবার আপনি বলবেন আপনার বুথটা নয়তো ভালো, ওখানে কাজবাজ নয়তো ভালো হয়েছে, তাই ওখানে এরকম না। আমি এটাও বলতে চাইছি, হ্যাঁ মানছি এটা ভালো, এখানকার জনগণ ভালো, এখানকার সিস্টেম ভালো, সব মেনে নিলাম। এবং এটাও বলছি, কোনো জায়গায় আমার এলাকার মধ্যেই, মানে আমার এলাকাটা তো একটুখানি না, সেখানে প্রচুর বুথ আছে, অন্য বুথেও গেছি, সেখানে আবার দেখা গেছে কোনো বুথে 45% হয়তো তৃণমূল পাচ্ছে, 55% আদার্সরা পাচ্ছে, এরকম মিলিঝুলি আছে। কিন্তু কিছু ম্যাক্সিমাম জায়গাতেই তৃণমূল এতটা লিড নিচ্ছে যে জায়গাতে তৃণমূলের ঘাটতি আছে সেই জায়গাগুলো কিন্তু আবার এই ভোটার এই যে এতটা পরিমাণে লিড নিচ্ছে সেটাকে ঘাটতি পূরণ করে দিচ্ছে। তাই এই ভোটে দেখলাম যে বাংলা বিরোধী, বাংলা দখল করতে গিয়ে যেন বর্ডারের যুদ্ধ লেগে গেছে, ট্যাঙ্কার রাস্তায় ঘোরাচ্ছে, অমুক করছে তমুক করছে। আবার দেখলাম কোথাও দিয়ে কাউকে দাবাং অফিসারকে নিয়ে আসছে, অনেক গল্প দেখলাম, কিন্তু এগুলো কিন্তু সবই খেলো হয়ে গেল। এবং একটা স্বরাষ্ট্রমন্ত্রী বারবার এসে যেসব ভাষণ দিচ্ছে, বেঙ্গল পুলিশ তুম হাঁটো উধার সে, এটা খুব জঘন্য ব্যাপার। মানে ভাবা যায় না যে বেঙ্গল পুলিশ মানে সে ভারতের পুলিশ নয়। শুধু তৃণমূলের বদনাম, তৃণমূলের এটা খারাপ, ওটা খারাপ, সেটা খারাপ। আপনাদের আচরণটা কি ভালো? আমি ধরে নিলাম যে বিরোধীদের কাছে তৃণমূলের বিপক্ষে হাজার একটা কথা বলার আছে, কিন্তু আপনারা তো তার থেকে মানে বহু রাজ্যে বিস্তার করছেন, আপনারা শাসন করছেন, এবং কেন্দ্রে আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী, মানে সবার ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে কি হচ্ছে? সেখানে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষণ থাকবে এরকম জঘন্য নিম্নমানের ভাষণ। তোমার এই কথাবার্তা, টোন কাটা, কি বলবো, মানে ভাবতে গেলে মাথা ঘুরে আসে যে এইসব কী ভাষা শুনছি এদের মুখে। আরে একটা কর্মী বলে সেটা আলাদা কথা, ছোটোখাটো একটা ছাট নেতা বলে সেগুলো আলাদা ব্যাপার। শুভেন্দু অধিকারীরও আচরণ দেখে আসলাম আজকের 2 বছর ধরে, তার মুখের ভাষা, জেহাদি, বাংলাদেশি, অমুক তমুক, রোহিঙ্গা, এগুলো সব কিন্তু আপনাদের বিপক্ষে গেছে। খারাপ বলুন ভালো বলুন, কাদেরকে রোহিঙ্গা বলেছেন? একটা রোহিঙ্গা আপনাদের প্রমাণ করাতে পারেননি। তার মানে কি যাদের নাম বাদ দিয়েছেন তারা রোহিঙ্গা? তারা আপনাদের এই কথাগুলো ভালোভাবে নেবে? তারা বাংলাদেশি, এই কথাগুলো ভালোভাবে নেবে?
কাকে বলছেন? একজন ভারতের নাগরিককে বলছেন। মতুয়াদের সাথে কি করেছেন? 2014 সাল থেকে আপনারা নাগরিকত্ব দেওয়ার কথা বলে আজ দিচ্ছি কাল দিচ্ছি বলে 2026 এটা, মানে আজকে 10 থেকে 12 বছর ধরে তাদেরকে নাকানি চুবানি খাওয়াচ্ছেন এবং তাদেরকে এতই ছোট ভেবেছেন। যখন রাম মন্দির করেছেন এখান থেকে তারা গঙ্গা জল নিয়ে গেছিল, তাদের হাতে জল অবধি ব্যবহার করেননি, কারণ তারা নিম্ন জাতের মানুষ। এবং সেই রাম মন্দির এত অধ্যত্ব নিয়ে করেছেন যেখানে আপনাদের ঘর, মানুষের বসবাস ছিল, দোকানপাট, ব্যবসাদার সব ভেঙে তছনছ করে দিয়েছেন, বড় বড় শিল্পপতির জন্য ফাঁকা ময়দান করে দিয়েছেন। কারণ এই রাম মন্দিরের উপলক্ষে বিজেপি ফান্ডে শুধু ইনকামের জায়গা টাকা 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 টাকার পিছনে ছুটেছেন, কিন্তু ওখানকার যে সাধারণ নাগরিক তাদের উচ্ছেদ করে দিয়েছেন, তাদেরকে কোনো পুনর্বাসন দেননি। তার ফলে কি হয়েছে? রাম আপনাদের বিচার দিয়ে দিয়েছে, সেই অযোধ্যাতে আপনারা লোকসভায় হেরে গেছেন। তারপরেও আপনাদের শিক্ষা হয় না। আপনাদের ওই অধ্যত্ব ত্যাগ করতে হবে, নর্ম ব্যবহার করতে হবে, সাধারণ মানুষের সুখ দুঃখের কথা চিন্তা করতে হবে। সেখানে কিন্তু আপনারা নেই। আপনারা শুধু আছেন শিল্পপতিদের নিয়ে, পুঁজিবাদীদের নিয়ে, আর আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের কাছে মাথা গুঁজে দিয়েছেন। এগুলো মানুষ বোঝে। তাই আমাদের জনমত সমীক্ষায় যেটা উঠে এসছে, আমার বুথের খবর তো বললাম আপনাদের, আবার এর থেকে খারাপও হয়েছে। আমি এখানে যেরকম বললাম তৃণমূল একেবারে বাহবা, আবার এই বিধানসভার মধ্যেই এমনও বুথ রয়েছে যেখানে বিজেপি অনেক এগিয়ে বা সমানে টক্কর দিচ্ছে আছে। কিন্তু এই ধরনের যদি লিড নেয়, তা সেইখানে যে আপনাদের যে বিজেপির বিধায়ক তিনি জিতবে কি করে? কোনো একটা জায়গায় আপনারা 100 ভোটে একটা বুথে লিড নিয়েছেন, অন্য বুথে 600 ভোটে লিড নিচ্ছে তৃণমূল। এটা বুঝতে হবে। তাই প্লাস মাইনাসে আপনারা কিন্তু অনেক পিছনে, এবং তার জনমুখী প্রকল্পগুলো তৃণমূল সরকারের, সেটা সাধারণ মানুষের কতটা কাজে লাগে বা কি, সেটা একমাত্র তারাই বলতে পারে। এবং তাদের দিনদশা যদি দেখতেন, এবার বলবেন এই দিনদশা আমাদের রাজ্যে নেই, আপনাদের রাজ্যে এর থেকে খারাপ রয়েছে দিনদশা, মানুষের দুর্দশা এর থেকে খারাপ রয়েছে। তার অন্যতম উদাহরণ বিহার, ত্রিপুরা, বহু রয়েছে। যাক, সেসব নিয়ে বলতে চাই না, আজকের জনমত সমীক্ষা নিয়ে বলতে এসছি, সেটা নিয়ে বলছি। তো এই 142 আসনের তো বললাম। আর দ্বিতীয়ত কথা হচ্ছে কি, টোটাল মিলিয়ে বলছি আপনাদের, যেটা হতে যাচ্ছে আমার চ্যানেলের মাধ্যমে যে জনমত সমীক্ষা, আমি এরপরে আরও ভিডিও করব, এবং 4 তারিখ সন্ধ্যাবেলা, সারাদিন করব না, সারাদিন আপনারা দেখুন, 4 তারিখে কিন্তু আসবো, হয়তো সন্ধ্যাবেলা আমি ভিডিও পোস্ট করব, সেই ভিডিওতে মিলিয়ে নেবেন। এবং আমি আবার আপনাদের সামনে বহু উদাহরণ তুলে রাখবো, যা জমিয়ে রেখেছি, যেগুলো বলছি না, তখন মিলিয়ে নেবেন, পালিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই। তাই যাই হোক, আমাদের এক্সিট পোলে উঠে এসছে টোটাল 294টা সিটের মধ্যে 215 থেকে 225টা, মানে 225টা তৃণমূল কংগ্রেস পেতে যাচ্ছে, এবং বিজেপি 70 থেকে 75টা, আদার্স 3 থেকে 5টা। এই 3 থেকে 5-এর মধ্যে কংগ্রেস এবং আইএসএফ থাকবে, এবং বিজেপি 70 থেকে 75, তৃণমূল কংগ্রেস 215 থেকে 225টা। এই হলো 294টা আসনের একটা ছবি তুলে ধরলাম, কি হতে যাচ্ছে, কারা সরকার গড়তে পারে। এবার আপনাদের রায় আপনারা কমেন্টের মাধ্যমে জানান। কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাবেন, এবং যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কেননা আমার ভোট হয়ে যাওয়া মানে কিন্তু পলিটিক্স টপিকের অনুষ্ঠান শেষ না, সারা বছরই চলবে। আপনাদের সামনে বহু মূল্যবান তথ্য তুলে ধরবো। জয় হিন্দ, বন্দে মাতরম।